নমস্কার, আমি অমৃত। আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কেমিস্ট্রির সলিড স্টেট। তো প্রথমে জেনে নিই যে পদার্থ বা ম্যাটার সেগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। পদার্থ বা ম্যাটারকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সলিড, দ্বিতীয় লিকুইড আর তৃতীয় গ্যাস। লিকুইড এবং গ্যাসকে তাদের ফ্লোয়িং এবিলিটির জন্য ফ্লুইড হিসাবে চিহ্নিত করা হয়। এবার হচ্ছে সলিডের ক্যারেক্টারিস্টিক। সলিড তাদের ডেফিনিট মাস আছে, ভলিউম আছে, তাদের একটা গঠন আকৃতি আছে। তাদের মধ্যে ইন্টারমলিকুলার দূরত্ব কম এবং তাদের মধ্যে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স সেটা অনেক বেশি। সলিডের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে তাদের নির্দিষ্ট অবস্থান করা আছে। তারা ইনকম্প্রেসেবল এবং সুদৃঢ় হয়। এবার সলিডকে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যামরফাস আর অপরটা হচ্ছে ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন আর অ্যামরফাস এই দুটোকে ভাগ করা যায় তাদের যে বিভিন্ন আণবিক গঠন এবং তাদের প্রকৃতি অনুসারে। ক্রিস্টালাইন সলিড তাদের মেল্টিং পয়েন্ট নির্দিষ্ট থাকে, অ্যামরফাস সলিডের মেল্টিং পয়েন্ট নির্দিষ্ট থাকে না। ক্রিস্টালাইন সলিড যেগুলো হয় সেগুলোর ফিউশনের এনথ্যালপি নির্দিষ্ট থাকে, অ্যামরফাস সলিডের সেটা থাকে না। যখন একটা ক্রিস্টালাইন সলিডকে কাটা হয় তখন সেটা যদি 2 বা ততোধিক ভাগে বিভক্ত হয়ে পড়ে তখন তারা স্মুথ হয়, তাদের প্লেনগুলো। কিন্তু অ্যামরফাস সলিডগুলোর ক্ষেত্রে সেই ইরেগুলার শেপ থাকে, স্মুথ বা প্লেন সেইভাবে থাকে না। ক্রিস্টালাইন সলিডগুলো অ্যানাইসোট্রপিক হয় প্রকৃতিতে, অ্যামরফাস সলিড সবসময় আইসোট্রপিক হয়। অ্যানাইসোট্রপিক আর আইসোট্রপিকটা বুঝতে গেলে আমরা পরের স্লাইডটা একটু দেখি। ডান দিকে দেখা যাচ্ছে অ্যানাইসোট্রপিক নেচার অফ ক্রিস্টাল কীরকম। এই ক্রিস্টালের মধ্যে বিভিন্ন অণু বা পরমাণু যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো থাকে সেইগুলো নির্দিষ্ট সজ্জায় থাকে, কিন্তু সব দিক থেকে সেই সজ্জাগুলো সমান থাকে না। সেই জন্য এদের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি বিভিন্ন রকম হয়ে থাকে, যেখানে অ্যামরফাস সলিডের ক্ষেত্রে সেই ব্যাপারটা ঘটে না। অ্যামরফাস সলিডের ক্ষেত্রে ওভারঅল পুরো ক্রিস্টালে বা পুরো সলিডটায় ফিজিক্যাল প্রপার্টিগুলো সমান থাকে। ক্রিস্টালাইন সলিডগুলো লং রেঞ্জ অর্ডার তাদের থাকে এবং অ্যামরফাস সলিডগুলোতে সবসময় শর্ট রেঞ্জ অর্ডার থাকে। এবার আমরা আসি ক্রিস্টালাইন সলিডের ক্লাসিফিকেশনে। ক্রিস্টালাইন সলিড সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। প্রথমেই মলিকুলার, সেকেন্ড আয়নিক, থার্ড মেটালিক, ফোর্থ কোভ্যালেন্ট। তো প্রথমে আসি মলিকুলার সলিডে। মলিকুলার সলিড সেগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়: পোলার মলিকুলার, নন পোলার মলিকুলার এবং হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। নন পোলার মলিকুলার হচ্ছে সাধারণত অ্যাটম দ্বারা তৈরি হয়, যেমন পোলার মলিকুলার অপরপক্ষে সেই সমস্ত মলিকিউল যেগুলো, যেমন উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, এইসব, যারা পোলার কোভ্যালেন্ট বন্ডের দ্বারাই গঠিত হয়। আর নন পোলার মলিকুলার সেইগুলোই যেগুলো পোলার নয়। এবার নন পোলার মলিকুলারের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন, আয়োডিন, এইসব। এবার হচ্ছে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। হাইড্রোজেন বন্ডেড মানে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। যেমন হচ্ছে জল যখন সলিড আকারে থাকে, মানে আইস হিসাবে থাকে, তখন তার মধ্যে এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং থাকে, তখন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড মলিকুলার সলিড। তারপরে হচ্ছে আয়নিক সলিড। আয়নিক সলিড হচ্ছে সেই সমস্ত সলিডগুলো যাদের মধ্যে আয়নিক বন্ড থাকে, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এইসব। তারপরে হচ্ছে মেটালিক বন্ড, মানে জেনারেলি মেটালের ক্ষেত্রে দেখা যায়, যেমন আয়ন, কপার, জিঙ্ক, এইসব।
এরপর হচ্ছে কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক সলিড। কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড কাদের বলে? এরা সাধারণত কোভ্যালেন্ট বন্ড করে নিজেদের মধ্যে এবং এরা জায়েন্ট মলিকিউল আকারে থাকে, মানে বৃহদাকার মলিকিউল এরা গঠন করে। এক্সাম্পল হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, এইসব। এরপরে আমরা ডায়মন্ড আর গ্রাফাইটের একটু স্ট্রাকচারটা দেখে নিই। ডায়মন্ডের স্ট্রাকচার বাম দিকে দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা নেটওয়ার্ক স্ট্রাকচার গঠিত হয়েছে এবং তারা টেট্রাহেড্রালি এইভাবে সারাউন্ডেড থাকে। অপরপক্ষে গ্রাফাইট, ডান দিকে দেখা যাচ্ছে গ্রাফাইট স্ট্রাকচারটা, এদের কার্বনের যোজ্যতা 4, মানে কার্বনের 4টে বন্ডিং করার ক্ষমতা থাকে, সিঙ্গেল বন্ডেড অবশ্যই। তো সিঙ্গেল বন্ডেড 4টে কার্বন, কিন্তু এখানে প্রত্যেকটা কার্বন দেখা যাচ্ছে 3টে করে কার্বনের সাথে যুক্ত এবং অপর একটি বন্ড ফাঁকা থাকছে। বন্ড মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন, সেই জন্য ইলেকট্রন যেহেতু ফাঁকা থাকছে তাই এদের মধ্যে ইলেকট্রন আধিক্য দেখা যায় এবং একটা লেয়ার, নিচের লেয়ার, তারপরের লেয়ার, এইভাবে লেয়ারে লেয়ারে সজ্জিত থাকে গ্রাফাইটের কার্বনগুলি। সেই জন্য গ্রাফাইট লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে, যেহেতু এই একটা লেয়ারের ওপর দিয়ে স্লাইড করে যেতে পারে এবং আগেই আলোচনা করলাম ইলেকট্রন আধিক্য থাকার জন্য এটা থার্মাল এবং কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি খুব ভালো করতে পারে। সেই জন্য বলা হয় গ্রাফাইট হচ্ছে তাপতড়িতের সুপরিবাহী। এরপরে আমরা আসবো স্ট্রাকচার অফ কোয়ার্টজ অ্যান্ড কোয়ার্টজ গ্লাস। বাঁদিকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, বাঁদিকেরটা কোয়ার্টজ, আর কোয়ার্টজ গ্লাস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামরফাস। বোঝা যাচ্ছে যে রিপিটেটিভ স্ট্রাকচার হচ্ছে কোয়ার্টজের ক্ষেত্রে, যেটা ক্রিস্টালাইন, এবং অ্যামরফাস ডান দিকের কোয়ার্টজ গ্লাস যেটা, সেটা কিন্তু রিপিটেটিভ স্ট্রাকচার দেখা যায় না, কিছুটা হ্যাভাজার্ড স্ট্রাকচার দেখা যায়। এরপরে আমরা আসবো ল্যাটিস সম্পর্কে, ক্রিস্টাল ল্যাটিস, ইউনিট সেল, এইসব ব্যাপারে। তো আগে আসি ল্যাটিস কাকে বলে। ল্যাটিস হচ্ছে কোনো ল্যাটিস অর্থাৎ স্পেস ল্যাটিস, সেটা হচ্ছে কোনো ক্রিস্টাল ল্যাটিসও বলে থাকে। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন যেটা ওই পুরো ল্যাটিসটার বা পুরো মলিকিউলটার স্ট্রাকচারটাকে ডিটারমাইন করে দেবে, বোঝাতে পারবে। যেমন আমরা যদি ধরে নিই ঘরের টাইলস যে বসানো থাকে সেইগুলোর মাঝে মাঝে প্রত্যেকটার সমদূরত্বে যদি একটা করে বিন্দু স্থাপন করা হয় এবং সেই বিন্দুগুলোকে ছাড়া বাকি টাইলসটাকে যদি আমরা কল্পনার্থে না আনি, তাহলে যেটা পেয়ে যাব সেইটা এক ধরনের স্ট্রাকচার, যেটা হচ্ছে পয়েন্ট 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 করে একটা স্ট্রাকচার তৈরি করবে। ঠিক সেরকম করে একটা মলিকিউলকে বা একটা সলিডের মধ্যে যে মলিকিউল, অ্যাটম বা আয়ন থাকে, সেইগুলোকে যদি সেইভাবেই আমরা কল্পনা করি একটা পয়েন্ট আকারে, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে স্পেস ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিস। যেহেতু এটা ক্রিস্টালের মধ্যে থাকে তাই এটা ক্রিস্টাল ল্যাটিস। এখানে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের ল্যাটিস, একটা এ এবং বি। এটা 2D-তে দেখানো হয়েছে, মানে 2 ডাইমেনশনে দেখানো হয়েছে। এরপরে যাচ্ছি সেই যে পয়েন্ট আকারে আমরা ক্রিস্টাল ল্যাটিসের ল্যাটিস পয়েন্ট পেলাম, সেগুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট। সেই ল্যাটিস পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করি এবং সেই যোগ করে বিভিন্ন রিপিটেটিভ আমরা স্ট্রাকচার পাই, সেইগুলোকে বলা হয় ইউনিট সেল। যেমন আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি এই কয়েকটা ল্যাটিস পয়েন্ট যদি আমরা যোগ করছি, তো এইরকম একটা কিউবিক ইউনিট সেল পাচ্ছি এবং যেটা রিপিটেটিভ, মানে পুরো স্ট্রাকচারটার ক্ষেত্রে এরকম 8খানা আমরা ইউনিট সেল পাচ্ছি। শুধু এটা হচ্ছে ইউনিট সেল। আর ইউনিট সেলের বিভিন্ন প্যারামিটার থাকে, সেটা এখানে দেখানো হয়েছে। ইউনিট সেলের অ্যাঙ্গেল থাকে, বিভিন্ন এজ অফ অ্যাঙ্গেল বলা হয়, অ্যাঙ্গেল অফ এজ, যেমন এখানে ডিনোট করা হয়েছে আলফা, বিটা এবং গামা দিয়ে। এবং এই এজগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, যেটা এ, বি এবং সি, সেই সব দিয়ে ডিনোট করা হয়েছে। এরপরে আসি আমরা ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে। ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে আসার আগে আমরা দেখে নিই ইউনিট সেল যেগুলো আমরা পেলাম একটু আগেই। সেই ইউনিট সেলকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা সেন্টার্ড ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল কি? প্রিমিটিভ ইউনিট সেল হচ্ছে যখন কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো শুধুমাত্র কর্নার পজিশনেই থাকবে, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো শুধুমাত্র ইউনিট সেলের কর্নার পজিশনে থাকবে, তখন সেটাকে বলা হয় প্রিমিটিভ ইউনিট সেল।
নেক্সট হচ্ছে সেন্টার্ড ইউনিট সেল। মানে সেন্টার্ড ইউনিট সেল হচ্ছে যখন বিভিন্ন কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো শুধুমাত্র কোনায় থাকবে না, কর্নার পজিশনে থাকবে না, এমনকি বডিতেও থাকবে, ফেসেও থাকবে এবং এন্ডেও থাকবে, তখন সেগুলোকে বলা হয় বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড এবং এন্ড সেন্টার্ড। এইরকম 3 রকমের সেন্টার্ড ইউনিট সেল পাওয়া যায়। এবার আসি যে যে আমরা 7 রকমের টোটাল ক্রিস্টাল সিস্টেম পাই। এই 7 রকম ক্রিস্টাল সিস্টেম কী কী? কিউবিক, টেট্রাহেড্রাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, মনোক্লিনিক অ্যান্ড ট্রাইক্লিনিক। প্রত্যেকটার ক্ষেত্রে এ, বি, সি, আলফা, বিটা, গামা প্রভৃতির ভ্যারিয়েশন ঘটিয়ে আমরা বিভিন্ন রকম স্ট্রাকচার পেয়ে থাকি। প্রত্যেকটার ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রাকচার আমরা পাই। তো এই 7 রকমের যে ক্রিস্টাল সিস্টেম পেলাম, এই 7 রকমের ক্রিস্টাল সিস্টেমের মধ্যে আমরা যদি ভ্যারিয়েশন দেখতে পাই, তো মোট 14 রকমের ভ্যারিয়েশন আমরা দেখতে পাই মোটামুটিভাবে। সেগুলো এখানে দেখানো হচ্ছে। যেমন কিউবিক ক্রিস্টাল সিস্টেমে আমরা ভ্যারিয়েশন পাই, প্রিমিটিভ হতে পারে, বডি সেন্টার্ড হতে পারে, ফেস সেন্টার্ড হতে পারে। টেট্রাগোনাল, সেক্ষেত্রে প্রিমিটিভ, বডি সেন্টার্ড ভ্যারিয়েশন হয়। এরকম ক্ষেত্রে 7টার ক্ষেত্রেই বিভিন্ন রকমের ভ্যারিয়েশন হতে পারে। তো সেই ক্ষেত্রে এক্সাম্পলগুলো লক্ষণীয়। কিউবিক ক্রিস্টাল সিস্টেমের এক্সাম্পল হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক ব্লেন্ড, কপার এটসেট্রা। টেট্রাগোনাল, ক্যালসিয়াম সালফেট এটসেট্রা। বিভিন্ন এক্সাম্পলগুলো এখানে লক্ষণীয়। এরপরে আসি আমরা স্ট্রাকচার সম্বন্ধে। এক্ষুনি যেটা বলছিলাম যে ইউনিট সেলগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, এবং তাকে ভাগ করলেও জেনারেলি আমরা 3 রকমের ইউনিট সেলের স্ট্রাকচার পাই, যেটা কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে অবশ্যই। কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে আমরা 3 রকম স্ট্রাকচার পাই অল টুগেদার। যেমন এখানে দেখা যাচ্ছে কিউবিক ক্রিস্টাল সিস্টেম, তার মধ্যে পসিবল ভ্যারাইটিস কিন্তু প্রিমিটিভ, বডি সেন্টার্ড এবং ফেস সেন্টার্ড। সেটাই আমরা দেখি। প্রিমিটিভ বা সিম্পল কিউবিক ল্যাটিস যেটা হয়, সেটার ক্ষেত্রে টোটাল 8টা কনস্টিটিউয়েন্ট অ্যাটম, 8টা কোণ দখল করে থাকে। বডি সেন্টারের ক্ষেত্রে বডিতে সবার মাঝখানে একটা এক্সট্রা অ্যাটম বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকে, এবং ফেস সেন্টারের ক্ষেত্রে বিভিন্ন প্রত্যেকটা ফেসে করে টোটাল 6টা এরকম কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকে। নেক্সট আমরা যাই যে কিউবিক ল্যাটিস, যে কিউবিক ইউনিট সেল ছিল, সেক্ষেত্রে প্রত্যেকটা যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ছিল সেইগুলো কিন্তু পুরোপুরি কারোর একার অধিকারে থাকে না। যেমন এখানে বাঁদিকে দেখা যাচ্ছে যে একটা সিম্পল কিউবিক ইউনিট সেল, সেটার ক্ষেত্রে প্রত্যেকটার কর্নার অ্যাটম কিন্তু 8টা ইউনিট সেল দ্বারা সমানভাবে মানে সবার দ্বারা ওটা গৃহীত হয়, মানে সবার মধ্যে এটা বণ্টিত হয়, ডিস্ট্রিবিউটেড হয়। ওকে, সুতরাং এখানে যদি বলা হয় একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলের ওপর পার্টিকুলার একটা ইউনিট সেলের কত অধিকার, সেটা কিন্তু 1/8 বা 1/8 1/8। ওকে, এবার এই ইউনিট সেলের 3 রকম স্ট্রাকচার দেখানো হয়েছে ডান দিকে। একটা হচ্ছে ওপেন স্ট্রাকচার, স্পেস ফিলিং স্ট্রাকচার অ্যান্ড অ্যাকচুয়াল পোর্শন অফ অ্যাটমস বিলঙ্গিং টু ওয়ান সেল। যেটা আমরা বলছিলাম যে 1/8 একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলের থাকে কন্ট্রিবিউশন। এই সিতে সেটা দেখানো হয়েছে, খুব ভালোভাবে বোঝা যাবে। 8/1 কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা কোণার ক্ষেত্রে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে দেখা যায় কি, যে এর মধ্যে বডির সেন্টারে একটা ইউনিট সেল, মানে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল একটা ইউনিট থাকে। সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকার জন্য এদের একটা এক্সট্রা মাঝে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে, সেজন্য একটা অ্যাটম এদের ক্ষেত্রে এক্সট্রা। আর টোটাল চারিদিক থেকে 8টা কনস্টিটিউয়েন্ট অ্যাটমের জন্য এরা 1/8 করে টোটাল একটা অ্যাটম পাচ্ছে, এবং মাঝখানে একটা অ্যাটম থাকার জন্য টোটাল
নাম্বার অফ অ্যাটমস এই ইউনিট সেলের জন্য 2টো, যেখানে কিন্তু আগেরটার ক্ষেত্রে যেমন সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম কিন্তু মাত্র একটা হবে। কেন? কারণ প্রত্যেকটা 8টা অ্যাটম আছে একটা এই সেলের ক্ষেত্রে, 8টা কর্নার আছে, সেই 8টা কর্নারের ক্ষেত্রে 8টা অ্যাটম আছে, কিন্তু প্রত্যেকটার সেখানে কন্ট্রিবিউশন কিন্তু এক পূর্ণ শতাংশ নয়, 1/8 সেজন্য 1/8 ইন্টু 8 সমান 1। সেই একটা অ্যাটম কিন্তু এই অ্যাকচুয়ালি এই ইউনিট সেলটাকে কন্ট্রিবিউট করে, যে কিন্তু এই বডি সেন্টারের ক্ষেত্রে কিন্তু সেই কন্ট্রিবিউশনটা 2টো অ্যাটম করে। এবং কনস্টিটিউয়েন্টলি নেক্সট যেটা দেখব ফেস সেন্টার, এক্ষেত্রে আমরা দেখব ফেস যে ফেসে যে অ্যাটমগুলো আছে বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে তারাও কিন্তু এখানে অর্ধেক করে শেয়ার করে। যেমন বাঁদিকে দেখা যাচ্ছে ফিগার 1.15, যে একটা অ্যাটম ফেস সেন্টারে যদি থাকে তাহলে সে কিন্তু 2টো ইউনিট সেলের মধ্যে নিজেকে কন্ট্রিবিউট করতে পারে, মানে ডিস্ট্রিবিউটেড হয় 2টো ইউনিট সেলের মধ্যে, সেই জন্য সে কন্ট্রিবিউট অ্যাকচুয়ালি করে হাফ করে। সুতরাং আমাদের 6টা ফেসে 6টা পার্টিকেল থাকে, আর টোটাল কর্নারের জন্য আমরা 1/8 ইন্টু 8 সমান 1টা পাচ্ছি, আর 6টা ফেসে হাফ করে পাচ্ছি মানে 3টে। আর সুতরাং টোটাল যদি আমরা কটা অ্যাটম আছে ভাবতে পারি, টোটাল হচ্ছে 3 + 1 4। তিনটে পাচ্ছি আমরা ফেসগুলো থেকে, আর একটা পাচ্ছি সেই টোটাল পুরো কর্নারগুলো থেকে, যেটা আমরা প্রথমেই প্রিমিটিভ সেলের ক্ষেত্রে দেখেছি। সুতরাং টোটাল অ্যাটম যদি বলা যায় তাহলে কিন্তু 4। নেক্সট আমরা আসছি যে এই প্যাকিংয়ের ক্ষেত্রে, যে স্ট্রাকচার গঠিত অবশ্যই হয় সলিডের ক্ষেত্রে একটা বিভিন্ন টাইপের প্যাকিং গঠিত হয়। সেই প্যাকিংগুলো প্রথমে দেখানো হয়েছে 2Dতে, তারপরে দেখানো হয়েছে 3Dতে। 2D স্ট্রাকচারের ক্ষেত্রে 3D স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা নেওয়া যেতে পারে। প্রথমে স্কোয়ার ক্লোজ প্যাকিং দেখানো হয়েছে এ, তারপর বিতে দেখানো হয়েছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর নিচের ফিগার 1.19-এ দেখানো হয়েছে সিম্পল কিউবিক ল্যাটিসে। তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা কমন জিনিস লক্ষণীয়, 2D বা 3D যাই হোক না কেন, এদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার কিছু না কিছু গ্যাপ থেকে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিছুটা হলেও গ্যাপ থেকে যাচ্ছে, যেটা আমরা পরিষ্কার প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এই গ্যাপ থাকার জন্য যেটা হয় আমাদের পরের আলোচনাটা, যে প্যাকিং এফিসিয়েন্সি, এই গ্যাপগুলো থাকে তার মানে এদের প্যাকিং 100% কিন্তু হয় না, তার মানে এদের মধ্যে কিছুটা ভয়েড স্পেস থেকে যায় যেটা আনপ্যাকড অবস্থায় থাকে। তো প্যাকিং এফিসিয়েন্সি 3 রকম আমরা যে কিউবিক ল্যাটিসের স্ট্রাকচার দেখলাম, একটা প্রিমিটিভ, বডি সেন্টার এবং ফেস সেন্টার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা প্যাকিং এফিসিয়েন্সি। প্রথমে আমরা দেখে নিই, প্রথমে দেখে নিই এইটার ক্ষেত্রে, যেটা হচ্ছে প্রিমিটিভ কিউবিক সেল। এই প্রিমিটিভ কিউবিক যে স্ট্রাকচারটা ছিল সেক্ষেত্রে এই রকম একটা স্ট্রাকচার, প্রত্যেকটা অ্যাটম যেগুলো আছে, অ্যাটম বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, সেগুলো 8টা কোণ দখল করে থাকে, সেজন্য এরা টোটাল একটাই অ্যাটম কন্ট্রিবিউট করে, যার জন্য এদের প্যাকিং এফিসিয়েন্সি তুলনামূলকভাবে কম হয়, সেটা হচ্ছে 52.4%। এবার আসি ফেস সেন্টারের ক্ষেত্রে। এই ফেস সেন্টারের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা ফেসে একটা করে এক্সট্রা কনস্টিটিউয়েন্ট অ্যাটম থাকে, যেটা 2টো ফেসের মধ্যে বা 2টো ইউনিট সেলের মধ্যে অ্যাকচুয়ালি শেয়ার্ড হয়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এর প্যাকিং এফিসিয়েন্সি কিন্তু 74%। অপরপক্ষে যদি আমরা বডি সেন্টারের ক্ষেত্রে দেখি, বডি সেন্টারের ক্ষেত্রে কিন্তু প্যাকিং এফিসিয়েন্সি আমাদের মাঝারি থাকে, মানে এই ক্ষেত্রে আমরা দেখি বডিতে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাটম আছে, সেজন্য এর প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 68%। ক্যালকুলেশনগুলো দেখা যেতে পারে। এইগুলো যে ক্যালকুলেশন সেগুলো দেখা যেতে পারে, কিন্তু সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ভ্যালুগুলো ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে আমরা দেখছি কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে 52.4%, ফেস সেন্টারের ক্ষেত্রে 74%, এবং বডি সেন্টারের ক্ষেত্রে সরি যেটা আমরা ফেস সেন্টারের ক্ষেত্রে 74%, এবং বডি সেন্টারের ক্ষেত্রে 68% আমাদের প্যাকিং এফিসিয়েন্সি আছে। নেক্সট আমরা যাচ্ছি ইমপারফেকশন অফ সলিড।
এই সলিড প্যাকিং এফিসিয়েন্সি ছাড়াও এক টাইপের ইমপারফেকশন থাকে, এক টাইপের না, অনেক টাইপের ইমপারফেকশন থাকে, সেগুলো আমরা দেখে নেব। অর্থাৎ এগুলো হচ্ছে এক টাইপের ডিফেক্ট। সাধারণত এই ইমপারফেকশন বা ডিফেক্টকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, একটা লাইন ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টকে আবার তিন ভাগে ব্রডলি ক্লাসিফাই করা যায়: স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, ইমপিউরিটি ডিফেক্ট এবং নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, এবং তাদের ভেরিয়েশনগুলো এখানে দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট হচ্ছে, এই ডিফেক্টগুলো সাধারণত থার্মোডিনামিক ডিফেক্ট বলা হয়। এগুলো দুই প্রকারের, একটা হচ্ছে ভ্যাকেন্সি আর একটা ইন্টারস্টিশিয়াল। আরও দু রকমের আছে, সেটা পরে আলোচনা করছি। ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট পরের স্লাইডে আমরা এগুলো দেখতে পাচ্ছি। ভ্যাকেন্সি ডিফেক্ট কি? যখন কোনো ল্যাটিসের সাইডগুলো ভ্যাকেন্ট হয়ে যায়, যেরকম বাঁদিকে দেখা যাচ্ছে। আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট মানে কোনো যখন কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ইন্টারস্টিশিয়াল কোনো একটা সাইট, মানে মাঝখানের কোনো একটা সাইট দখল করে আছে, তখন সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্টটা বাঁদিকে দেখা যাচ্ছে। এরপরে আরও দু রকম যে ডিফেক্ট আমরা দেখতে পাচ্ছি, সিডিতে লেখা আছে ফ্র্যাঙ্কেল এবং স্কটকি ডিফেক্ট। এই ডিফেক্ট সম্বন্ধে আমরা জানব। এই হলো ফ্র্যাঙ্কেল এবং স্কটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্টে কি হয়? এখানে আয়নিক সলিড, ফ্র্যাঙ্কেল ডিফেক্টে যেখানে দেখা যায় এই ক্ষেত্রে যে আয়নিক সলিডগুলো থাকে তাতে স্মলার যে আয়নগুলো থাকে সেইগুলো নর্মাল সাইড থেকে, ক্যাটায়নগুলো অবশ্যই পজিটিভ ক্যাটায়নগুলো, সেগুলো নর্মাল পজিশান থেকে ডিসলোকেটেড হয়ে যায় এবং ইন্টারস্টিশিয়াল কোনো একটা স্থান দখল করে নেয়। এবং স্কটকি ডিফেক্ট হচ্ছে, সেটাও হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট একটা, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টের মতো নয়, সেটা ভ্যাকেন্সি ডিফেক্ট। এবার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যেহেতু বজায় থাকে সলিডের মধ্যে, সেই জন্য ক্যাটায়ন আর অ্যানায়ন যেগুলো মিসিং থাকে সেগুলো কিন্তু মোটামুটি সেম থাকে, অবভিয়াসলি সেম থাকে। এরপরে হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। আমরা আলোচনা করছিলাম যে 2 নম্বর, সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। এই ইমপিউরিটি ডিফেক্ট মানে কি? যখন আমরা স্ট্রনসিয়াম ক্লোরাইড SrCl2 এবং NaCl যদি আমরা একসাথে হিট করি তাহলে তখন, এবং ক্রিস্টালাইজ করার চেষ্টা করি, তখন দেখা যায় সোডিয়াম ক্যাটায়ন, সেটা স্ট্রনসিয়াম ক্যাটায়ন Sr2+, সেটা দ্বারা দখল হয়ে যায়। এই স্ট্রনসিয়াম ক্যাটায়ন দুটো সোডিয়াম ক্যাটায়নকে রিপ্লেস করে এবং সেই স্থান দখল করে, কিন্তু যেহেতু দুটো রিপ্লেসড সোডিয়াম ক্যাটায়ন সেটা থাকে এবং সেটা রিপ্লেসড হয়ে যায়, সেই জন্য একটা পজিশান, একটা সোডিয়াম প্লাস তার পজিশানটা কিন্তু ভ্যাকেন্ট অবস্থায় পড়ে থাকে, যেহেতু স্ট্রনসিয়াম ক্যাটায়ন একটাই সেই জায়গায় অকুপাই করে আছে। এরপরে হচ্ছে নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। আমরা এরপরের দেখতে পাবো নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, সেটা হচ্ছে মেটাল এক্সেস এবং মেটাল ডেফিসিয়েন্ট। মেটাল এক্সেস হচ্ছে তখনই হয়, ফর এক্সাম্পল আমরা সোডিয়াম ক্লোরাইড তার ক্রিস্টাল, তার সাথে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল এবং পটাশিয়াম ক্লোরাইড ক্রিস্টাল, এই সব ক্ষেত্রে এই মেটাল এক্সেস ডিফেক্টটা বেশি দেখা যায়। এটা হয় কারণ হচ্ছে লস অফ ইলেকট্রন ঘটে যখন আমরা সোডিয়াম ক্লোরাইড তার সাথে, সোডিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ভেপার সেটা যদি মিক্স করতে যাই, মানে ডিফিউজ করতে যাই, তখন এই ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে কী হয়, একটা মাঝখানে ইলেকট্রন বা অ্যানায়নিক সেন্টার, এফ সেন্টার, সেটা একটা তৈরি হয়, যেটা পিকচারে দেখা যাচ্ছে, ইলেকট্রন একটা অকুপাই করে আছে, এটাকেই বলে এফ সেন্টার। এবার এই সব ঘটনা ঘটলে যখন এফ সেন্টার তৈরি হয়, তখন ক্রিস্টালের যে রঙ সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং NaCl এর ক্ষেত্রে সেটা কিন্তু ইয়েলো কালার হয়ে যায়। জিঙ্ক অক্সাইড সেটার ক্ষেত্রে এই কালারটা হলুদ হয়ে যায়।
এটা কেন হয়? কারণ সেই ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে এসে যায় এবং সেটা যখন অ্যাবজর্ব করে এনার্জি, তখন সেই কালারটা দেখানো হয়। এবার হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি। মেটাল ডেফিসিয়েন্সি দেখা যায় আয়রন অক্সাইডের ক্ষেত্রে জেনারেলি। এটা কী হয়? এটা হয় মেটালটা কম যদি অকুপাই করে থাকে সেক্ষেত্রে দেখা যায়। নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টি, কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। মেটালের ক্ষেত্রে আমরা দেখছি ফিল্ড ব্যান্ড সেটা আর এমটি ব্যান্ড, তাদের মধ্যে এনার্জির ডিফারেন্স প্রায় নেই বললেই চলে, সেই জন্য ওভারল্যাপ করে যায় এবং খুব সহজে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ঘটে থাকে। ইনসুলেটরের ক্ষেত্রে ফিল্ড ব্যান্ড আর এমটি ব্যান্ডের ক্ষেত্রে মাঝখানে হিউজ গ্যাপ থাকে, যেটাকে বলে ফরবিডেন জোন। সেই জন্য এই এনার্জি গ্যাপটা সম্ভব হয় না ওভারকাম করা, যার জন্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হয় না। নেক্সট হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপটা খুব কম থাকে, মানে মাঝারি থাকে, যার জন্য কিছু পজিশানে কিছু ক্ষেত্রে অবশ্যই কন্ডাক্টিভিটি দেখায়, আবার কিছু ক্ষেত্রে কন্ডাক্টিভিটি দেখায় না, এই ছোটো গ্যাপ থাকার জন্য। এবারে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন টাইপের ডোপিং করা হয়। কিন্তু ডোপিংগুলো কেন করা হয়? কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য। এবার ডোপিংগুলো করা হয় সেমিকন্ডাক্টরের ওপর। সেমিকন্ডাক্টর জেনারেলি সিলিকন আর জার্মেনিয়াম, যারা গ্রুপ 14 এলিমেন্ট, তাদেরকেই বলা হয়। এবার দেখা যাচ্ছে সিলিকন তার পারফেক্ট ক্রিস্টাল এতে দেখানো হয়েছে। ডান দিকে আছে ডোপিং সাধারণত দুরকম হয়, একটা ইলেকট্রন রিচ, একটা ইলেকট্রন ডেফিসিট। ইলেকট্রন রিচ ডোপিং হয় যখন আমরা সেখানে গ্রুপ 15 এলিমেন্টের কোনো একটা অ্যাটমকে দিই, যেমন হচ্ছে ফসফরাস বা আর্সেনিক, এই জাতীয় কোনো এলিমেন্টকে যখন আমরা ডোপিং করি তখন সেটা ইলেকট্রন রিচ হয়ে যায় এবং মাঝখানে দেখা যাচ্ছে সেটা ইলেকট্রন এক্সেস হয়। সেক্ষেত্রে বলা হয় মোবাইল ইলেকট্রন, যেটা ঘুরে বেড়ায় পুরো স্ট্রাকচারের মধ্যে, এটা হচ্ছে এন টাইপ। এবং তারপরে হচ্ছে পি টাইপ, বা যেটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিট ইম্পিউরিটি, মানে ইলেকট্রন ডেফিসিট আমরা ডোপিং করি, যেটা আমরা করি গ্রুপ 13 এলিমেন্ট, যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম এটসেট্রা। এই ক্ষেত্রে পজিটিভ হোল তৈরি হয়, মানে ইলেকট্রন ঘাটতি দেখা যায়, সেই জন্য পজিটিভ হোল দেখা যায়। এরপরে হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। সাবস্টেন্সের ম্যাগনেটিক প্রপার্টিকে বিচার করলে আমরা 5 ধরনের ম্যাগনেটিক প্রপার্টি দেখতে পাই। সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক অ্যান্ড ফেরিম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হচ্ছে তারা উইকলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সবসময় উইকলি অ্যাট্রাক্টেড হয়, ফর এক্সাম্পল অক্সিজেন, কপার, আয়রন। ডায়াম্যাগনেটিক হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা উইকলি রিপেলড হয় ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা, জল, সোডিয়াম ক্লোরাইড, বেনজিন, এইসব। এরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিলে আর ম্যাগনেটাইজড হয় না। নেক্সট হচ্ছে ফেরোম্যাগনেটিজম। ফেরোম্যাগনেটিজম কি? আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতির ক্ষেত্রে দেখা যায় এরা খুব স্ট্রংলি ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা অ্যাট্রাক্টেড হয়, তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সেস। এদের পার্মানেন্ট ম্যাগনেটিক প্রপার্টি থাকে। এরপর হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। ম্যাঙ্গানিজ অক্সাইড, এইরকম টাইপের সাবস্টেন্সের ক্ষেত্রে দেখা যায় অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। এরা কি হয়? এরা কিছুটা ফেরোম্যাগনেটিকের মতোই আচরণ করে, কিন্তু এরা অপোজিটলি ওরিয়েন্টেড থাকে, যেটা দেখা যাচ্ছে বিতে, যে এদের মোমেন্টগুলো অপোজিটলি ওরিয়েন্টেড, সেই জন্য নালিফাই হয়ে যায় অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মোমেন্ট। নেক্সট হচ্ছে ফেরি ম্যাগনেটিজম। সিতে দেখা যাচ্ছে ফেরি ম্যাগনেটিজম হচ্ছে তখনই দেখা যায় যখন সাবস্টেন্স যেমন ম্যাগনেটাইট এটসেট্রার ক্ষেত্রে কী হয় এখানে, যে এরা কিছু ক্ষেত্রে প্যারালালি থাকে, আবার কিছু ক্ষেত্রে অ্যান্টি প্যারালালি থাকে। যখন মানে আনইকুয়াল নাম্বারে প্যারালাল এবং অ্যান্টি প্যারালাল ডিরেকশানে অবজার্ভ করা যায় ম্যাগনেটিক ফিল্ডগুলো, তখন এই ক্ষেত্রে ফেরি ম্যাগনেটিজম দেখা যায়।
এরা কী হয়, এরা যখন হিট করা হয় তারা কিন্তু প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়ে যায়। থ্যাংক ইউ। এই ছিল আজকের এই পর্যন্ত।